হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কৌশিক দাস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কেডিস ই পাঠশালাতে। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটিতে আমরা দেখাবো যে কোলবার্গের নৈতিক বিকাশ সম্পর্কিত ধারণাসমূহ। এখানে আমরা দেখব যে কোলবার্গের নৈতিক বিকাশের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্য এবং তার তত্ত্বের মূল্যায়ন। তাহলে সময় নষ্ট করে আসুন ভিডিওটি শুরু করা যাক। কোলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি নৈতিক ধারণার উপর প্রতিষ্ঠিত। সেহেতু কোলবার্গের তত্ত্বে যাওয়ার আগে আমাদের নৈতিকতা বোধ সম্বন্ধে সাধারণ একটা ধারণা আয়ত্ত করতে হবে। নৈতিকতা কী বা নৈতিকতা বলতে আমরা কি বুঝি? আমরা যে সমাজে বসবাস করি, সমাজে নির্দিষ্ট একটা আইন কানুন নিয়ম শৃঙ্খলা প্রথা রয়েছে। এইগুলোকে মেনে চলা, এগুলোকে মেনে চললে সমাজে আমাদেরকে নিরাপত্তা দেবে, এগুলো হচ্ছে আমাদের জন্যই। আমরা একত্রিত হয়ে একটা সমাজ তৈরি করেছি। এই সমাজ যাতে সুষ্ঠুভাবে ফাংশন করে বা কাজ করে, সেই জন্য সমাজের একটা নিয়ম আছে, নীতি আছে, আর সেগুলো সমাজের মধ্যে বসবাসকারী ব্যক্তিবর্গদেরই মেনে চলতে হবে। আসলে মোরালিটি বলতে বোঝায় ব্যক্তির ঠিক এবং ভুল নির্ণয়ের ক্ষমতাকে, যে কোনটা ঠিক কোনটা ভুল। প্রত্যেকে ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়াল সেন্স অফ জাস্টিসকে, আমরা কি ভাবছি, আমাদের মনে হচ্ছে কি এটা ঠিক না এটা ভুল, এই যে ঠিক এবং ভুল আর নৈতিক আর অনৈতিক, তার বর্তমান সমাজে এই যে নৈতিক আর অনৈতিক কথাটা এটা সচরাচর সবাই ব্যবহার করে থাকে, কিন্তু এর ভিতরে যে একটা গুরুত্ব তাৎপর্য আছে সেটা কিন্তু সবাই অনুধাবন করে না। আমাদের সমাজস্থ ব্যক্তি হিসেবে আমাদেরকে সমাজের যে নৈতিকতা, সমাজের যে নিয়ম, সমাজের যে কানুন ঠিক যথাযথভাবে পালন করার মধ্য দিয়ে কিন্তু সমাজের উন্নতি সম্ভব। তো নৈতিকতা বলতে সাধারণত বোঝায় ঠিক এবং ভুলের মধ্যে বিচারকরণকে। এবার আমরা আসি আমাদের কোলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বে। কোলবার্গ হচ্ছেন কি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন মনোবিদ। তিনি শৈশবকাল থেকে আজীবন একটি শিশুর ওপর তার নৈতিক বিকাশের গবেষণা করে গেছেন। সেখানে মোট তিনি 100 স্যাম্পল নিয়েছিলেন। আর কোলবার্গের এই তত্ত্বটি কিন্তু পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বের উপর প্রতিষ্ঠিত, কিন্তু তিনি সম্পূর্ণ পিয়াজেকে অনুসরণ করেননি। যাই হোক, তার মতে নৈতিক বিকাশ হচ্ছে গিয়ে মোরাল ডেভেলপমেন্ট অ্যাজ দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়ালস সেন্স অফ জাস্টিস। আমরা যারা সমাজে বসবাস করি, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মানসিকতা সবার থেকে সবারটাই কিন্তু ভিন্ন। ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই স্বাতন্ত্র। এবার প্রত্যেকটা বিষয়কে কে কী রূপে গ্রহণ করছে, এই গ্রহণীয় বিষয়ের উপরই কিন্তু আমাদের যে নৈতিক বিকাশ সেটা কিন্তু গড়ে উঠছে। তার মতে এই যে মোরাল ডেভেলপমেন্ট তার 3টি কারণ, বা বলতে পারেন যে এই যে নৈতিক বিকাশ, এই নৈতিক বিকাশ 3টি কারণে হয়। একটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, নেক্সট হচ্ছে কগনিটিভ কনফ্লিক্ট, আর থার্ড হচ্ছে কি রোল টেকিং অ্যাবিলিটি। আমরা যারা সমাজে বসবাস করি, আমরা প্রত্যহ দৈনন্দিন জীবনে নানা ধরনের অভিজ্ঞতা অর্জন করি, এবং এই অভিজ্ঞতা সবসময় যে আমাদের কাছে যথাযথভাবে গ্রহণীয় সেটা কিন্তু হয় না। এই অভিজ্ঞতার মধ্যে এমন অনেক সিচুয়েশন বা পরিস্থিতি থাকে যেগুলো আমাদের নিকট দ্বন্দ্বমূলক পরিবেশের সৃষ্টি করে। মানে আমরা এটা গ্রহণ করব না আমরা ওটা গ্রহণ করব, কোন দিকে আমরা যাব। এই দুটির মধ্য থেকে আমরা যে কোনো একটিকে বেছে নিই, যেটা হচ্ছে আমাদের রোল টেকিং অ্যাবিলিটি। এবং এই যে ভূমিকা গ্রহণের যে ক্ষমতা বা রোল টেকিং অ্যাবিলিটি, এখান থেকেই কিন্তু আমাদের নৈতিকতা বোধের কিন্তু বিকাশ ঘটে। সেই জন্যই কোলবার্গ তার তত্ত্বে কিন্তু এই 3টি বিষয়কে প্রধানভাবে প্রাধান্য দিয়েছেন, এই কগনিটিভ ডেভেলপমেন্ট, কনফ্লিক্ট অ্যান্ড দ্য রোল টেকিং অ্যাবিলিটি। কারণ দ্বন্দ্ব থেকেই মানুষ কোনটা বেছে নেবে বা কোন ভূমিকাটা সে গ্রহণ করবে, সেখান থেকেই কিন্তু একজন ব্যক্তিকে বা ব্যক্তির নৈতিকতাকে কিন্তু জাজ করা যায়। ঠিক আছে, নেক্সট আসি। আচ্ছা, এখানে আমি ছবি রেখেছি। আমি এই ছবিটাতে দেখলে বুঝতে পারবেন যে একটা মানুষের মধ্যে একদিকে রয়েছে একটা সৎ চিন্তা, আরেকদিকে রয়েছে একটা অসৎ চিন্তা। এই সৎ চিন্তা এই অসৎ চিন্তা দুটোই তার মাথার মধ্যে ক্রিয়া করছে। এবার এখান থেকে সে কোনটাকে গ্রহণ করবে তার উপরে ডিপেন্ড করছে তার নৈতিকতা।
কোলবার্গ তার তত্ত্বে একটি বিষয়কে খুব প্রাধান্য দিয়েছেন, যেটা আমি একটু আগেই বললাম, নৈতিক দ্বন্দ্ব। কিন্তু এই নৈতিক দ্বন্দ্বটা কিসের সাথে কিসের? এই নৈতিক দ্বন্দ্বটা হচ্ছে দুটি পরিস্থিতির মধ্যে। এই পরিস্থিতিগুলোকেই কিন্তু, সিচুয়েশনগুলোকে কিন্তু আমরা যখন সম্মুখীন হই তখন আমরা কি করব না করব সঠিক কিন্তু দিশা খুঁজে পাই না। এই সিচুয়েশনগুলোকেই কোলবার্গ কিন্তু মোরাল ডিলেমা আখ্যায়িত করেছেন। তার মতে মোরাল ডিলেমা সিচুয়েশন ইন হুইচ নো চয়েস ইন ক্লিয়ারলি অ্যান্ড ইনডিসপিউটেবলি রাইট। মানুষ যখন কোনো পরিস্থিতি সম্মুখীন হয়, সেই পরিস্থিতিতে অনেক সময় তার কাছে একের বেশি দুই গ্রহণীয় আবার বর্জনীয় বিষয় থাকে। এটা কি দুটোকে গ্রহণ করবো না দুটোকেই বর্জন করবো, না কোনটা দিকে যাবো এদিকে যাবো, এই যে পরিস্থিতি এদিক যাব না ওইদিক যাব, কোনটা গ্রহণ করব, এই যে পরিস্থিতি, এটাই কিন্তু মানুষের নৈতিকতা বিকাশ করে। আর এটাই হচ্ছে কিন্তু মোরাল ডাইলেমা, যেখানে বলা হচ্ছে যে সিচুয়েশন হুইচ নো চয়েস ইন ক্লিয়ারলি অ্যান্ড ইনডিসপিউটেবলি রাইট। এখানে আমি একটা ছবি রেখেছি, যেখানে দেখতে পাচ্ছি তিনটে ক্যারেক্টার, যাই হোক একই দেখতে। তো একজন হচ্ছে যে ব্যক্তি যিনি বাঁচাতে চাইছেন নিজের মধ্যে একজনকে, তার বাবা রয়েছে, একজন সায়েন্টিস্ট রয়েছে যার কাছে ক্যান্সারের কিওর রয়েছে, অ্যান্ড থার্ড হচ্ছে গিয়ে মেলেরিয়া। সে কাকে বাঁচাবে? সে নিজের বাবাকে বাঁচাবে, না সমাজের সম্বন্ধে ভাববে, নাকি সে নিজের সম্বন্ধে ভাববে? মেলেরিয়াকে বাঁচাবে, কাকে বাঁচাবে? তো সে কাকে বাঁচাবে? তার বাবাকে, নাকি বৈজ্ঞানিককে, নাকি না মিলেনিয়ারকে? এই যে কোয়েশ্চেনটা যে হু শুড ইউ সেভ, কাকে তুমি বাঁচাবে, এখান থেকে কিন্তু আমাদের যে জ্ঞানমূলক দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কিন্তু সৃষ্টি। এগুলোই হচ্ছে আমাদের কাছে মোরাল ডাইলেমা বা ডিলেমা। যাই হোক, তো এক্সাম্পলটা খুব মজাদার একটা এক্সাম্পল। এবার নেক্সট আসি হচ্ছে গিয়ে যে কোলবার্গ তার নৈতিক তত্ত্বের বিষয়টিকে ডেভেলপ করার জন্য অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। তার মধ্যে একটা পরীক্ষা হচ্ছে গিয়ে হাইঞ্জ পরিবারের উপরে। হাইঞ্জ পরিবার, এখানে দেখতে পাচ্ছেন যে একটা ছবি যেখানে লেখা আছে হোয়াট শুড হাইঞ্জ ডু। এখানে ভদ্রলোকের নাম হচ্ছে হাইঞ্জ। তো তার স্ত্রী খুব অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, এবং তাকে বাঁচাতে পারে একটি মেডিসিন। যে মেডিসিনটি তিনি শপে কিনতে যান, শপের দোকানদার যে দামটি বলে সেটা তার কাছে ছিল। তো তাকে আনতে বলা হলে হাইঞ্জ বলেন যে তিনি তার আত্মীয় স্বজনের কাছ থেকে যতটা টাকা সম্ভব তিনি জোগাড় করে নিয়ে এসছেন, এর থেকে বেশি টাকা তার কাছে এই মুহূর্তে দেওয়াটা তার কাছে সম্ভব না। তো হাইঞ্জ এই পরিস্থিতিতে কি করবেন বা তার কি করা উচিত, তিনি আসলে কোলবার্গ তার তত্ত্বের যে বিকাশ করেছেন, তিনি নানা ধরনের প্রশ্নের উত্থাপনের মধ্য দিয়ে কিন্তু তার নৈতিকতা বিকাশের তত্ত্বটাকে তাকে কিন্তু ডেভেলপ করেছেন। এখানে কিন্তু এই হাইঞ্জ পরিবার বা হাইঞ্জ ভদ্রলোক কি করবেন তিনি এই পরিস্থিতিতে? এক্ষেত্রে তিনি কতগুলো কোয়েশ্চেন্স রেখেছিলেন। সেই কোয়েশ্চেন্সগুলো হচ্ছে গিয়ে যে শুড হাইঞ্জ হ্যাভ স্টোলেন দ্য ড্রাগ, এটা কি অপরের উদ্দেশ্যে করা কিন্তু, হ্যাঁ, যে শুড হাইঞ্জ হ্যাভ স্টোলেন দ্য ড্রাগ। নেক্সট বলছে যে উড ইট চেঞ্জ এনিথিং অফ হাইঞ্জ ডিড নট লাভ হিজ ওয়াইফ, যদি তিনি তার স্ত্রীকে ভালোবাসতেন না তবে সেক্ষেত্রে কি পরিস্থিতি হতে পারত। What if the person dying was a stranger? What if the person dying was a stranger? Would it make any difference? Last বলছে should the police arrest the chemist for murder if the woman died? কি হতে এই যে প্রশ্নগুলো যখনই আমরা উত্তর দেব, এখান থেকেই কিন্তু আমাদের যে নৈতিকতা সেটাকে জাজ করা সম্ভব। আর তিনিও কিন্তু তাই করেছেন। তিনি আরও কয়েকটা এক্সাম্পলের মধ্য দিয়ে কিন্তু তার তত্ত্বের বিকাশ ঘটিয়েছে, যেখানে তিনি বলছেন যে শুড আ ম্যান হু ক্যান নট অ্যাফোর্ড দ্য মেডিসিন হিজ ডাইং ওয়াইফ নিডস স্টিল ইট, কি করবে, চুরি করবে? শুড আ ডক্টর মার্সি কিল আ ফ্যাটালি ইল পারসন সাফারিং টেরিবল পেন, কি করবে, তাকে কি মেরে ফেলবে? নেক্সট থার্ড বলছে ইট ইজ বেটার টু সেভ দ্য লাইফ অফ ওয়ান ইম্পর্টেন্ট পারসন অর আ লট অফ আনইম্পর্টেন্ট পারসনস। আমাদের প্রত্যেকের জীবনে এরকম ধরনের সিচুয়েশন কিছু না কিছু না কোনো সময় আসে, যেখানে আমরা কি করব, অসৎ পন্থা অবলম্বন করব না চুপচাপ বসে থাকবো, কি করব? এই যে কি করব এর মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব, এবং সেখান থেকে আমরা একটা পথকে বেছে নিচ্ছি, সেটা থেকে কিন্তু আমাদের যে নৈতিক বিকাশ সেটা কিন্তু জাজ করা সম্ভব। আর
এই কোলবার্গ কিন্তু তাই করেছিলেন তার তত্ত্বে। তিনি বেশ কিছু প্রশ্ন উত্থাপনের মধ্য দিয়েই কিন্তু একজন ব্যক্তির নৈতিকতাকে জাজ করতে চেয়েছেন। এবার কোলবার্গ তার তত্ত্বে 3টি ফেজের বা লেভেলের কথা বলেছেন, যেটা হচ্ছে প্রি কনভেনশনাল লেভেল, যার বয়সসীমা 4 থেকে 10। এই যে স্টেজটা, এই স্তরে কিন্তু নৈতিকতা সেরূপভাবে আসে না। এই স্তরে নৈতিকতা অপরের দ্বারা নিয়ন্ত্রিত হয়, অনেক সময় শাস্তির ভয়, আবার অনেক সময় পুরস্কারের লোভে নিয়ন্ত্রিত হয়। নেক্সট হচ্ছে কনভেনশনাল স্টেজ, যার বয়স হচ্ছে কি 10 থেকে 13। ঠিক আছে, এই স্তরে নৈতিকতা কিন্তু আসতে শুরু করে। এই স্তরের প্রথম দিকে কিন্তু সে তার যে নৈতিকতা সেটা প্রশংসার উপর ডিপেন্ড করে, অপরের অ্যাপ্রিসিয়েশন, গুরুজন পিতা মাতার অ্যাপ্রিসিয়েশনের উপর ডিপেন্ড করে। অ্যান্ড তারপরের স্টেজে, পরের দিকে এদের কিন্তু সাধারণ যে সামাজিক রুল নিয়ম নীতি সেগুলো কিন্তু তারা বুঝতে পারে। তারা বুঝতে পারে যে চুরি করা পাপ, ঠিক আছে, অপরের ক্ষতি করা আরও মহাপাপ। এই বিষয়গুলো থেকে তারা নিজেদেরকে বিরত থাকে। তারা একজন প্রপার সিটিজেন হিসাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করে। এবং ফাইনালি হচ্ছে পোস্ট কনভেনশনাল স্টেজ। এটা হচ্ছে গিয়ে অনেকে বলেন এটাকে 18+ স্টেজ। তো এখানেও কিন্তু তার নৈতিকতা বোধ সম্পূর্ণরূপে আসে। আগের যে দুটো প্রি কনভেনশনাল আর কনভেনশনাল যে দুটো স্টেজ, এখানে কিন্তু শিশু নৈতিকতা বাইরে থেকে নিয়ন্ত্রিত, কিন্তু পোস্ট কনভেনশনাল স্টেজে কিন্তু সেটা নয়। পোস্ট কনভেনশনাল স্টেজে কিন্তু তার নৈতিকতার ধারণা কিন্তু সম্পূর্ণরূপে আসতে শুরু করে, তার ভিতর থেকে সেটা কন্ট্রোল হয় বা নিয়ন্ত্রিত হয়। আগের দুটো স্টেজ যেটা ছিল আরোপিত, এখন কিন্তু সে নিজে নৈতিকতার ধারণা কিন্তু অনুভব করতে শিখছে। নৈতিকতা কি, নৈতিকতা অর্থ কি, ঠিক আছে, ইত্যাদি সম্বন্ধে সে কিন্তু একটা ধারণা তার মনে কিন্তু আসছে বা এসে গেছে। পোস্ট কনভেনশনাল, যার সময়সীমা হচ্ছে 13 and above। এবারে তিনি এর কতগুলো সাবস্টেজের কথা বলেছিলেন, যেগুলো পরের স্লাইডে আমরা আলোচনা করব। তো এবারে আমরা আসি সাবস্টেজগুলোতে। তো সাবস্টেজগুলোতে প্রি কনভেনশনাল স্টেজ, দুটো স্টেজ রয়েছে এর মধ্যে, যার মধ্যে রয়েছে অবিডিয়েন্স ওরিয়েন্টেশন অ্যান্ড রিওয়ার্ড এক্সচেঞ্জ ওরিয়েন্টেশন। সিমিলারলি কনভেনশনাল লেভেলেও দুটো সাব পর্যায়ে বিভক্ত, যা বিং নাইস রিলেশনশিপ ওরিয়েন্টেশন অ্যান্ড লো অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন। আর পোস্ট কনভেনশনাল স্টেজও সেম, দুটো সাব স্টেজে বিভক্ত, সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন অ্যান্ড ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল ওরিয়েন্টেশন। তার মোট 6টি সাবস্টেজ। এবার পরের স্লাইডে আমরা প্রত্যেকটা সাবস্টেজ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসি ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন। এটি হচ্ছে নৈতিকতার, অ্যাকর্ডিং টু কোলবার্গ, নৈতিকতার একদম প্রথম পর্যায়, যেখানে একটা শিশু নৈতিকতার ধারণা সম্বন্ধে কোনো আইডিয়া থাকে না। এখানে তার নৈতিকতা অপরের দ্বারা নিয়ন্ত্রিত হয়, গুরুজন বা পিতা মাতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে সে সাধারণত কোনো কাজ সম্পন্ন করে বা কারোর কথা মেনে চলে সম্পূর্ণরূপে শাস্তির ভয়, কারণ সে জানে যে সে এই কাজটি না করলে তাকে বকা খেতে হবে, মায়ের কাছে কিংবা গুরুজনদের কাছে। তো সেই জন্যই বলা হচ্ছে যে ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন। এখানে যেটা শিশু করে সেটা হচ্ছে সে কাজ করে, সেই নৈতিকতা মানে, কিন্তু সেটা মানে অন্যের চাপে বা অন্যের ভয়ে, বাবা মায়ের ভয়ে সে সম্পূর্ণ কাজটি সম্পাদন করে। ঠিক আছে, নেক্সট যে সাবস্টেজ সেটা হলো যে রিওয়ার্ড এক্সচেঞ্জ ওরিয়েন্টেশন। এই পর্যায়ে শিশুর নৈতিকতা বোধ নিজের স্বার্থসিদ্ধির উপর ডিপেন্ড করে। সে ভাবে যে সে এই কাজটি সম্পূর্ণ যদি করে তাহলে সে তার স্বার্থসিদ্ধি করবে, সেই জন্য সেই কাজটা সম্পূর্ণ করে। ধরুন কাউকে মা বললো যে বাবা তুমি এই কাজটা করে না, তোমাকে আমি একটি চকলেট দেবো, তার সেই কাজটি করলো চকলেটের লোভে। এখানে কিন্তু এই স্টেজেও কিন্তু নৈতিকতা কিন্তু আরোপিত, এবং শিশু কাজটি সম্পূর্ণ করে থাকে, কারণ হচ্ছে গিয়ে সে তার স্বার্থকে সিদ্ধি করতে চায় বা কোনো কিছু লোভে, বিশেষ করে পুরস্কারের লোভে সে নৈতিকতা কিন্তু মেনে চলে। আমি প্রথমেই বলেছিলাম যখন প্রি কনভেনশনাল স্টেজ যখন আমি বলেছিলাম, তখনই কিন্তু আমি বলেছিলাম যে এই পর্যায়ে শিশুর নৈতিকতা কিন্তু অপরের দ্বারা আরোপিত হয়।
আমি যদি এই হোমওয়ার্কটা করি তাহলে মা আমাকে পুরস্কার বা চকলেট দেবে, সেই জন্য আমি হোমওয়ার্কটা করছি। বা আমি যদি এই হোমওয়ার্কটা না করি আমাকে মা বকবে, সেই জন্য আমি হোমওয়ার্কটা করছি। এই যে দুটো জিনিস, শাস্তি এবং পুরস্কার, এটাই কিন্তু এই যে ফার্স্ট স্টেজ, প্রি কনভেনশনাল স্টেজ, এই স্তরের নৈতিকতার ধরনটা হচ্ছে এরকম। নেক্সট আসি হচ্ছে গিয়ে বিং নাইস রিলেশনশিপ ওরিয়েন্টেশন। এটা কিন্তু হচ্ছে কনভেনশনাল স্টেজের প্রথম পর্যায়, যেখানে একজন শিশু সামাজিক প্রশংসা লাভের জন্য নৈতিকতাও মেনে চলে। মানে সেটাও কি নৈতিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরোপিত। মানে ক্লাসের মধ্যে যদি আমি পড়াটা করি, আমি যদি সবসময় ইয়েস স্যার, আমি পারবো স্যার, এইটা হচ্ছে ব্যাপার, আমি যেটা বলি, আমি যদি স্যারের সাথে সারাক্ষণ কোঅপারেশন করি, বা আমি যদি স্কুলের হোমওয়ার্কগুলো করে নিয়ে যাই, বা বাড়ির সবার কথা শুনি, বাড়ির সবার সমস্ত কাজগুলো করি সময় সঠিক সময় সব কিছু করি, তাহলে আমাকে বাড়ির লোক, গুরুজন বা পিতা মাতাকে অ্যাপ্রিসিয়েট করবে, প্রশংসা করবে। সেই প্রশংসা পাওয়ার জন্যই কিন্তু তারা ভালো ছেলে ভালো মেয়ে হয়ে থাকে। মানে এই স্টেজটা মেনলি ভালো ছেলে এবং ভালো মেয়ের পর্যায় বলেই কিন্তু চিহ্নিত হয়। ঠিক আছে, যিনি বলছে বিং নাইস রিলেশনশিপ ওরিয়েন্টেশন। তো নেক্সট আসি ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন। এই যে ফেজটা, এখানে কিন্তু একজন শিশু নিজেকে সামাজিক নাগরিক হিসাবে তুলে ধরার চেষ্টা করে। মানে এখানে কিন্তু একজন শিশু বা শিক্ষার্থী সামাজিক নিয়ম কানুন, আইন, প্রথা ইত্যাদি সম্বন্ধে সে কিন্তু অবগত হয়। সে কিন্তু জানে যে চুরি করা পাপ, মিথ্যে কথা বলা খারাপ বিষয় ইত্যাদি যে বিষয়গুলো, বা সমাজে থাকতে গেলে সমাজের নিয়ম কানুন মানতে হবে, একটা বাড়িতে থাকতে গেলে বাড়ির নিয়ম কানুন মানতে হবে, এই সমস্ত ধারণা কিন্তু তার মধ্যে চলে আসে এবং সে কিন্তু এগুলোকে যথাযথভাবে মেনে চলার চেষ্টা করে। কারণ সে জানে যে আমি যদি ভালো থাকি, আমি যদি সমস্ত নিয়ম মেনে কাজ করি, তাহলে আমার সাথে সমাজের উন্নতি হবে। সে নিজেকে একজন দায়িত্বশীল, সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তুলে ধরার চেষ্টা করে। নেক্সট হচ্ছে গিয়ে সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন। এই স্টেজটি হলো বয়ঃসন্ধিকালে সূচনা পর্ব। ঠিক আছে, এই পর্বে কিশোর কিশোরীদের মনে নৈতিক বিচারবোধ একটি বিশেষ রূপ লাভ করে। তারা বোঝে সামাজিক নিয়ম কানুন প্রথা এর একটা বিশেষ অর্থ আছে। সমাজের যে নিয়মকানুন তৈরি হয়েছে সেটি মানুষের মঙ্গল সাধনের জন্য। সেহেতু আমরা যেটাকে যদি মান্য করি, মেনে চলি, তাহলে আমাদের সাথে সাথে সমাজের উন্নতি হবে। লাস্ট দুটো স্টেজে আমি যেটা বললাম সেটা হচ্ছে এই দুটো স্টেজ সম্পূর্ণরূপে নৈতিকতা আরোপিত, কিন্তু এই স্তর থেকেই কিন্তু শিশুর মনে নৈতিকতার ধারণা আসতে শুরু করে। মানে এখানে নৈতিক ধারণা অন্তর্নিহিত, মানে অন্তর থেকে তার মধ্যে আসতে শুরু করে। সে নিজে নৈতিকতার যে প্রকৃত ধারণা সেটি অনুধাবন করতে পারে। সেইখান থেকেই সে বিচার করে যে তার নৈতিকতা বোধ ধারণা, প্রকৃত ধারণা এবং সমাজে ব্যক্তিদের যে প্রত্যেক ব্যক্তির যে নিজস্ব দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতা কিন্তু সে সম্পূর্ণরূপে বুঝতে পারে এবং সামাজিক নিয়ম কানুনকে সম্পূর্ণরূপে অনুসরণ করার চেষ্টা করে এই স্টেজে। এখানে এই জন্য এটি স্তরটাকে বলা হয় সামাজিক চুক্তিমুখিতা। আমি সমাজে বসবাস করি, সমাজ আমাকে নিরাপত্তা দিচ্ছে, সেই জন্য এই নিরাপত্তার তাগিদ থেকেই সমাজের সকল নিয়ম কানুন আমি মেনে চলব। তাই স্তরের নাম সামাজিক চুক্তিমুখিতা বা সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন। সমাজ আমাকে নিরাপত্তা দিচ্ছে, তাহলে সেই অনুযায়ী সমাজকে যথাযথ স্বীকৃতি প্রদান করা বা তার নিয়ম কানুনকে মান্যতা দেওয়াও কিন্তু আমার দায়িত্ব বা কর্তব্য। ফাইনালি আসি হচ্ছে গিয়ে আমি আমাদের লাস্ট স্টেজ ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল ওরিয়েন্টেশন। এটা 18+ স্টেজ। আর এই স্তরে নৈতিকতা না সার্বজনীন নৈতিকতা কিন্তু সবার মধ্যে আসে না। আমরা দেখেছি এমন বহু লোক রয়েছে যারা ট্রাফিক পুলিশ নেই তো ব্যাস গাড়িটা নিয়ে হন করে চলে গেল, ট্রাফিক পুলিশ আছে সেই জন্য সিগন্যাল আগে আটকে আছে। কারণ ট্রাফিক পুলিশ যেহেতু আছে সেহেতু সেটা ক্রস করলেই ফাইন দিতে হবে। কিন্তু যখন ট্রাফিক পুলিশ থাকছে না, ব্যাস হন করে চলে যাচ্ছে। এই বর্তমান যুগে যখনই দেখছে যে পুলিশ নেই, আশেপাশে কেউ নেই, তখনই সে কি করছে, মাস্কটা নিচের দিকে মুখে রাখে, যে কানটা নাকটা ওপেন,
ঠিক আছে, কিন্তু কিন্তু তারা এই জিনিসটা, এই জায়গাটা বুঝছে না যে তারা যদি নিজেরা মাস্ক পরে তার নিজেরা তো ভালো, তার সাথে তার পরিবার পরিজন আর তার আশেপাশে যারা রয়েছে তারাও সেফ থাকবে। এই জন্যই বলছি ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল ওরিয়েন্টেশন যেটা, এটা কিন্তু এই স্তরের নৈতিকতা কিন্তু সবার মধ্যে আসে না। সবাই কিন্তু মানে এই স্তরের যে নৈতিকতা সেটা কিন্তু নিজের বিবেক দ্বারা পরিচালিত। আমার বিবেক, আপনার বিবেক, তাদের বিবেক, প্রত্যেকের বিবেক দ্বারা পরিচালিত। সেই জন্যই এই স্তরের নৈতিকতা বোধ সবার মধ্যে জন্মায় না, এটা আমার মনে হয়। সেই জন্যই আজকে আমরা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, এই সমস্যা যদি আজ সবাই ঠিকভাবে সেটা মেনে চলতো বা পালন করতে, তাহলে হয়তো এই সমস্যার মধ্যে দিয়ে আমরা যেতাম না। তো যাই হোক, তো এবার আমরা লাস্ট আসবো, এটা হচ্ছে ক্রিটিসিজম অফ কোলবার্গস থিওরি। সেখানে অনেকগুলো ক্রিটিসিজম রয়েছে কোলবার্গের থিওরিতে, যেখানে বলছে যে মোরাল রিজনিং ডাজ নট ইকুয়াল মোরাল বিহেভিয়ার। কোলবার্গস থিওরি ইজ কনসার্ন উইথ মোরাল থিঙ্কিং, বাট দেয়ার ইজ আ বিগ ডিফারেন্স বিটুইন নোয়িং হোয়াট উই আউট টু ডু ভার্সেস আওয়ার অ্যাকচুয়াল অ্যাকশন। এখানে প্রথমটা বলছে যে মোরাল রিজনিং এবং মোরাল বিহেভিয়ার, ঠিক আছে, মোরাল যৌতিকতা এবং মোরাল নৈতিক আচরণের মধ্যে একটা বিস্তর ফারাক আছে, সেটা প্রথম সেটা তার গবেষণায় দেখা যায়নি। নেক্সট হচ্ছে গিয়ে ওভার এমপ্যাথিস জাস্টিস, যেটা সত্যি critics have pointed out the Kohlberg theory of moral development overemphasizes the concept of justice when making moral choices, এটা ঠিক। নেক্সট হচ্ছে cultural biases, individualistic culture emphasizes personal rights while collectivist culture stress and importance of society and community। তারপরে রয়েছে এজ বায়াস রয়েছে, কারণ তিনি এটা একটু বলি আমি, সেটা কোলবার্গের তত্ত্বে যে স্যাম্পেলগুলো গৃহীত হয়েছিল তারা প্রত্যেকেই কিন্তু 16 বছর বয়স ছিল, কিন্তু তিনি যেখানে টেস্ট করেছিলেন হাইন্স ডাইলেমা, সেখান থেকে কিন্তু তাদের থেকে অনেক বড়। তো সেক্ষেত্রে হাইন্স ডাইলেমার ক্ষেত্রে যে পরিস্থিতিটা উদ্ভব হয়েছে একটা 16 বছরের বাচ্চার ক্ষেত্রে কিন্তু সেই পরিস্থিতিটা সেখানে সে কিন্তু কোনো ফেস করেনি, বা সেই পরিস্থিতি তারা কী করবে এটা কিন্তু খুব বলা মুশকিল, কারণ বাচ্চারা কিন্তু আস্তে আস্তে পরিণতির দিকে এগোয়। হাইন্স ডাইলেমার যে নৈতিকতা বোধ বা বিচারকরণ একটা 16 বছরের বাচ্চার বিচারকরণের ক্ষেত্রে কিন্তু আলাদা পার্থক্য রয়েছে, ঠিক না? তো সেক্ষেত্রে একটা 16 বছরের বাচ্চা পরিস্থিতিতে সেই রকম পরিস্থিতিতে পড়লে কী করবে সেটা কিন্তু খুব বলা মুশকিল, কারণ সেই ধরনের পরিস্থিতি বা সেই ধরনের পরিণতি কিন্তু সে যায়নি। আর নেক্সট হচ্ছে কি জেন্ডার বায়াসেস। তা এটা হচ্ছে গিয়ে ক্যারল গিলিয়ান বলছেন যে হ্যাভ সাজেস্টেড দ্যাট কোলবার্গস থিওরি ওয়াজ জেন্ডার বায়াস সিন্স অল অফ দ্য সাবজেক্ট ইন হিজ স্যাম্পল ওয়্যার মেল। কারণ তিনি তার গবেষণার জন্য যে ধরনের স্যাম্পেল গ্রহণ করেছিলেন তার মধ্যে অধিকাংশই ছিল হচ্ছে কি, সম্পূর্ণটা ছিল হচ্ছে কি মেল স্যাম্পল, ঠিক আছে? তো সেক্ষেত্রে জেন্ডার বায়াসের একটা ব্যাপার এসে যায়। তো যাই হোক, আজকে আমাদের যে প্রেজেন্টেশন সেটা এখানেই শেষ। আশা করি সবার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আরেকবার বলি যে আমি আমার চ্যানেলের জন্য প্রচুর ভিডিও বানাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাড়ি থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।